ধর্ষণের মতন ঘটনা সামনে আসলেই সিনেমা প্লটের মতন পুরো বিষয়টাকেই একটা অন্যদিকে নিয়ে চলে যাওয়া হয়। এই মুহূর্তে টিভি, সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই খবর, আর.জি. কর হাসপাতাল, যেখানে একজন ডাক্তারকে এক বা একের বেশি ব্যক্তিরা মিলে ধর্ষণ করে খুন করে, কি তার উল্টোটা। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী, ডাক্তাররা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই এই নিয়ে প্রতিবাদ করছে। কে দোষী আর কে দোষী নয় সেটা বিচার ব্যবস্থার উপরেই ভরসা করেই আমাদের এগোতে হবে, কারণ সেটা ছাড়া আর গতি নেই। সবটা সামনে আসবেও কি না সেটাও জানা নেই। তবে আজকে সেসব নিয়ে কথা বলার জন্য আমি আসিনি। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেলাম সেটা হলো এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন। একদিন আগেই আমি লাফালাফি ফেসবুক পেজে এই বিষয় নিয়ে কিছু কথা জানিয়েছি এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আরেকবার তুলে ধরছি। এই যে অনেকেই বলছে দোষীদের ফাঁসি দিলেই হয়ে যাবে কিংবা এনকাউন্টার করলেই এগুলো আর হবে না, তাতে যারা অপরাধ করে তাদের মনে কি একটুও ভয় ঢুকবে? কারণ যারা অপরাধ করে তারা তো একদিনেই সবটা করে না, তাদের মনে একটু একটু করে ভয় কাটতে থাকে, তারা সাহস জুগিয়ে তারপরে এই ঘটনাগুলো ঘটায়। তাহলে এদের মনে ভয়টা কে ঢোকাবে, কে বোঝাবে যে এগুলো করলে তাদের সাথে কি কি হতে চলেছে? কে বোঝাবে যে এগুলো করা ঠিক না ভুল? আমাদেরকেই তো বোঝাতে হবে, তাই না? কিন্তু কি করে হবে? আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হবে, তাই অনুরোধ করব সবাইকে শেষ অবধি দেখার জন্য। আশা করি তোমরা সবাই জানো যে রাজরাজাদের সময় পাবলিক এক্সিকিউশন করা হতো, কিন্তু কেন জানো? যাতে সেগুলো দেখে দ্বিতীয়বার সেই একই ভুল কেউ না করে। এবার বাস্তবে এখন সেটা হলে মানবাধিকার কমিশন, এই কমিশন, সেই কমিশন সবাই চলে আসবে, কিন্তু একজন নিরীহ মানুষকে যখন এইভাবে অত্যাচার করে মেরে ফেলা হয় তখন তার কোথায় থাকে? তার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। তাই এগুলো বন্ধ করতে হলে ফাঁসি কিংবা এনকাউন্টার করে দিলেই হবে না কিন্তু, কারণ গোড়াতেই তো গণ্ডগোল। আজকের এই ভিডিওটা নিয়ে কাজ করার আগেই লাফালাফি থেকে আরও দুটো ভিডিও করেছি, যেখানে বলেছি একজন বাবা তার মেয়েকে 24 বছর ধরে কিভাবে নিজের বাড়ির বেসমেন্টে লুকিয়ে আবার অন্যদিকে একটি ছেলে যার নাম জেফ্রি ডায়মার 17 জন ছেলেকে খুন করেছিল এবং তাদের মৃতদেহের সাথেই নিজের শারীরিক চাহিদা মেটাতে শুরু করেছিল। একদিকে কামদুনি হোক কিংবা নির্ভয়া, হাতরাস হোক কিংবা বানতলা, এগুলো তো একদিনেই হয়নি। ছোটবেলা থেকেই একটু একটু করে প্রশ্রয় পেতে পেতেই তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা প্রত্যাশা রাখি যে আমাদের ছেলেমেয়েরা সবাইকে যথাযথ সম্মান দেবে, নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখবে, কাউকে মানসিক বা শারীরিকভাবে হেনস্থা করবে না। কিন্তু এদিকে সেক্স এডুকেশন হোক কিংবা গুড টাচ অথবা ব্যাড টাচ, এইসব নিয়ে তাদের সামনে কথা বলতে ইতস্তত বোধ করি। টিভিতে কন্ডোমের বিজ্ঞাপন দিলে যেমন করে হোক আগে চ্যানেল ঘুরিয়ে দিই। ওরে বাবারে, ওই সব ছেলে মেয়েদের সামনে চালানো ঠিক হবে না, কী সব শিখে যাবে ওরা, কি দরকার? কিন্তু ওদিকে আবার প্রত্যাশা রাখি যে আমাদের বাড়ির মেয়েরা বিয়ের আগেই যেন গর্ভবতী না হয়। হিপোক্রিসি, কি আর বলবো এ নিয়ে। ছেলে মেয়েদের ফোনে তো ইন্টারনেট পরিষেবা নেই, তারা সেখানে কোনো কিছুই দেখে না, তারা সবাই ধোয়া তুলসী পাতা, যা দেখে টিভিতেই দেখে, তাই না? তাই তাদের সামনে ওই সব বিজ্ঞাপন দেখানো ঠিক হবে না। এবার এখানেও সমস্যা আছে জানো তো, তারা মোবাইলে সেই সব ওয়েবসাইট খুলে কোন ধরনের ভিডিও দেখছে সেটা কি বাড়ির লোক জানতে পারছে? কারণ এখান থেকেও কিন্তু মানসিকতা আস্তে আস্তে বদলাতে থাকে। এবার এখনকার ছেলে মেয়েদের সাথে বাবা মায়েদের মধ্যে কতক্ষণ কথা হয়? দুজনই তো ফোনে ব্যস্ত, তার উপর হাজারটা চাপ দিয়ে রাখা। ছেলে মেয়েকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, সে মরুক বা বাঁচুক, আগে ফার্স্ট হতে হবে। ছেলে মেয়েকে পড়াশুনো বাদে হয় খেলাধুলো নয় গান বাজনা নিয়ে থাকতেই হবে, সাহিত্য চর্চা বা অন্য কিছু সে করতে পারবে না। অর্থাৎ মা বাবারা যেটাই চায় সেটাই করতে হবে। এবার ছেলেমেয়েরা মন দিয়ে পড়াশুনো করলেই যে তার ভালো চাকরি পেয়ে যাবে সেটা নয় কিন্তু। একদিকে মন্দার বাজার, তার উপর আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে নম্বর পাওয়া আর এভারেস্ট জয় করা একই বিষয়। তারা এটা বোঝেই না যে কর্পোরেট সেক্টর এটা দেখতেই চায় না যে একজন ছাত্র কলকাতায় পড়াশোনা করেছে না বিহারের কোনো এক জেলার কলেজে না অন্য কোথাও। তারা নম্বর দেখে প্রথমে। এবার এই ছেলে মেয়েগুলো ওই নম্বর না পেয়ে, চাকরি না পেয়ে বেকার হয়ে বসে থাকে,
বা এমন কাজ করে যেটা তাদেরকে এক প্রকার বাধ্য হয়ে করতে হয়। কোনো কাজই ছোট নয়, কিন্তু একজন শিক্ষিত ছেলে কিংবা মেয়েকে যদি ডোমের চাকরি করতে হয়, আপনি সেখানে কি আশা করছেন? যে সমাজ ভালো হয়ে যাবে, তার মধ্যে কোনো রকম মানসিক চাপ থাকবে না, সে কোনো হতাশায় ভুগবে না, তার স্বপ্নের কোনো দাম নেই। এবার শিক্ষিত ছেলে মেয়েরাই যদি এই ধরনের কাজ করে, তাহলে যারা পড়াশোনাই করেনি তারা কি করবে? কেউ চোর ডাকাত হবে, কেউ সুপারি কিলার, কিংবা কেউ নেতার ডান হাত। তাহলে তাদের থেকে আপনি কি প্রত্যাশা রাখেন? এবার এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। আজকে তৃণমূলের জায়গায় কালকে অন্য কেউ আসতেই পারে, রং বদলাবে, কিন্তু এই পুরো বিষয়টা কি বদলাবে? এই সিস্টেমটা কি বদলে যাবে রাতারাতি? বদলাবে না। এরপর আসে অশিক্ষিত মানুষগুলো, যারা মন্ত্রী হয়ে বসে থাকে। আপনি ভাবুন তো, একজন আইএএস আইপিএস অফিসার হতে গেলে কত পড়াশুনো করে পরীক্ষা দিতে হয়, কিন্তু কোনো মন্ত্রী হতে গেলে ন্যূনতম কোনো পরীক্ষাই দিতে হয় না। তারা আদৌ শিক্ষিত কিনা সেটা কেন বিচার করা হয় না বা যাচাই করা হয় না? যেই দেশেই বড় বড় নেতারা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে মন্ত্রী হচ্ছে, সেই দেশে আপনি কি প্রত্যাশা করেন? প্রত্যেকবার এইরকমই একটা করে ঘটনা ঘটবে, আর আমাদের বুদ্ধিজীবীগুলো নাটক করে ছবি পোস্ট করবে সোশ্যাল মিডিয়াতে, আর না তো হাতে মোমবাতি নিয়ে এমন পোস্ট দেবে যে এইবার মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্সের তকমাটা তারাই পেয়ে যাবে। আর এদের মতন আমরাও একই কাজ করছি। আমিও এই নিয়ে এখনই ভিডিও করছি, কারণ সোশ্যাল মিডিয়ার ভাষায় বিষয়টা এখন ট্রেন্ডিং, তাই না? এখনকার বুদ্ধিজীবীরা বুদ্ধি কম দেয়, নিজেদের সুবিধা দেখে বেশি। আর এই ধর্ষণের কাণ্ড কি একজনই করেছে? আর কেউ দায়ী নয়, আমরা প্রত্যেকেই দায়ী। যে এই ধরনের অমানুষগুলোকে বড় করেছে, যে প্রশ্রয় দিয়েছে, সবাই আমরা প্রত্যেকেই দায়ী। আপনি, আমি, সবাই। এর দায় আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। তাই যদি এই ধরনের ঘটনাগুলো বন্ধ করতেই হয়, তাহলে একটা হাসপাতালে এখন শুধু সিসিটিভি বসালেই হবে না, গোড়াতে গিয়েই নিজেদেরকে ঠিক করতে হবে। যাই হোক, আজকে এটা বলার জন্যই আমি ভিডিও করতে এলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রতিবাদটা সঠিক জায়গায় করুন, নিজের বাড়ি থেকে করুন।